Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Jimmy. Happy birthday to you. Ready, sir? Ready, sir? Nikhil. God bless you, Vinit. বিনীতকেও কেউ দাও। হ্যাঁ 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 বড় সাইজের খাওয়াও। এই যে বিনীত। এই নাও বিনীত, হা করো। এই নিন স্যার একবার। Thank you, sir. Best. আরে না না বলতে নেই, খেতে হবে। তোর তো সত্যি কথা বললি। Thank you, sir. আরে পড়ে রয়েছে কেন? হা করো। স্যার, আপনাদের ভালোবাসা দেখে মনে হয় না যে আমি সিআইডিতে রয়েছি। মনে হচ্ছে যেন আমি আমার বার্থডে আমার পরিবারের লোকের সঙ্গে কাটাচ্ছি। আরে আমরা তো সবাই তোমার পরিবারেরই। এমনিতে দেখতে গেলে একসাথে আমরা কত সময় কাটাই, অত সময় তো আমরা নিজেদের পরিবারের সদস্যকেও দিই না, তাই না? ঠিকই বলেছেন। স্যার, তাহলে কত বয়স হলো তোমার? 28 বছর স্যার। কি দারুণ ব্যাপার স্যার, বাহ, বাহ। 28 বছর হয়ে গেল। এই বয়সটা বিয়ে করার বয়স। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। এরকম কথা বলবেন না। যতদিন দয়া স্যার আর অভিজিৎ স্যারের বিয়ে না হচ্ছে না, আমাদের দুজনের তো বিয়ের কথা ভাবাটাও পাপ। হ্যাঁ এটা তো ঠিকই। বিনীত, যদি দয়া স্যার আর অভিজিৎ স্যারের অপেক্ষায় তুই বসে থাকিস না, তাহলে সারাটা জীবন তোকে আইবুড়োই থাকতে হবে। সেই জন্য বলি কি, বুঝছিস তো? কি 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 বুঝে গেছো তোমরা? হ্যাঁ? কি বলতে চাইছো বলো তো ঠিক করে। আমরা কি বিয়ে করবো না নাকি? হ্যাঁ? আমার বলার উদ্দেশ্য সেটা ছিল না স্যার। ওই ডক্টর সারিকা তো আছেনই না। এই চুপ, উল্টোপাল্টা কথা বলো না। বিনীতের জন্মদিন আজকে, সেটাতেই থাকা ভালো। হ্যাপি বার্থডে। হ্যাপি আচ্ছা বার্থডে। অভিজিৎ, এক মিনিট, একটা কথা বলছি। কি? আমি একটা বড় ভুল করেছি। কি হয়েছে স্যার? মনে আছে যখন আমি ম্যারেজ বিউরোতে কাজ করতাম? ম্যারেজ ব্যুরো? হ্যাঁ আচ্ছা, ওই চিত্রলেখ স্যারের কেসটা। এক্স্যাক্টলি, ওখানেও ডিসিপি চিত্রলের বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি ভাবছি যে ওই সময় তোমার আর দয়ারও বিয়ে দেওয়া উচিত ছিল। ডিসিপি চিত্রলের সাথে তোমাদেরও বিয়ে দিয়ে দিতাম। কি বলছেন আপনি বলুন তো? এটা ঠিক না, আপনি তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন স্যার। বার্থডে যখন বার্থডেতে থাকি না আমরা। স্যার আমাকে এক্ষুনি আপনারা গ্রেফতার করে দিন। কেন? এমন কি করেছো তুমি? আমি আমার স্বামী রাকেশকে খুন করেছি। আমাকে আপনারা গ্রেফতার করুন স্যার। এক মিনিট সচিন, ছেড়ে দাও ওকে। নিখিল, জল দাও ওকে। স্যার এখানে বসো। বসুন। কি নাম তোমার? স্যার রাধিকা। আচ্ছা রাধিকা, এবার শান্ত হয়ে বসো আর বলো কি হয়েছিল এক্স্যাক্টলি। স্যার আমার স্বামী আর আমার মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো। ও রোজ রোজ নেশা করে বাড়ি ফিরে আমায় মারতো স্যার। ও মদ খেয়ে এসে তোমাকে মারধর করতো? হ্যাঁ স্যার, ও আমাকে রোজ মারতো স্যার। আমি আর পারছিলাম না, সেই জন্য আমি আজকে ওকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়েছিলাম। তারপরে? কিন্তু ও তো সব সীমা ছাড়িয়ে গেল, তাই আমি আজ বাধ্য হয়ে নিজের গানটা বের করি আর গুলি চালিয়ে দিচ্ছে। তারপরে? এরপর ও কিছু করে ওঠার আগে পাশে পড়ে থাকা ফুলদানিটা আমি ওর মাথার ওপর মেরে দিই আর ও মাটিতে পড়ে যায়। সব শেষ। রাধিকা, তুমি আমাদের কাছ থেকে কোনো সহানুভূতির আশা করছো না তো? সেরকম কোনো ব্যাপার নয় স্যার, আমাকে আমার দোষের জন্য শাস্তি দিন। ঠিক আছে, দেখো রাধিকা, আমরা ওই জায়গাটা দেখতে চাই যেখানে তুমি তোমার স্বামীকে খুন করেছো। অভিজিৎ স্যার, ফেডরিক আর বিনীতকে নিয়ে ওর সঙ্গে তুমি যাও। আসুন ভেতরে, আসুন ভেতরে। এখানেই রাকেশের কোথায়? এখানে তো কোনো লাশ দেখতে পাচ্ছি না। কোথায় গেল লাশটা? 2 ঘন্টা আগে তো এখানেই ছিল। কোথায় গেল লাশটা? লাশের কিন্তু পাওয়া হয় না রাধিকা দেবী। লাশ ছাড়ুন, এক ফোঁটা রক্ত এখানে পড়ে নেই। এই রুমটা এই অবস্থায় দেখে আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি। আপনার কাছে যাওয়ার আগে এখানে চারিদিকে জিনিস ছড়িয়ে ছিল, রক্তের দাগ ছিল। এখানে ঠিক ঠিক এই জায়গাতেই রাকেশের লাশটা পড়েছিল। কোথায় চলে গেল? দেখো রাধিকা, তুমি হয়তো খুব ভালো একটা গল্প বলছো আমাদের,
অথবা কেউ রাকেশের এই লাশটাকে গুম করে দিয়েছে আর তারপর ঘরটা পরিষ্কারও করে দিয়েছে। এরকম কে করবে? রাকেশের লাশটাকে কে সরিয়ে দেবে? কেউ যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে আপনার স্বামীর খুনের দায় থেকে মুক্ত করতে চায়। যদি সেরকমই হতো তাহলে আমি নিজে গিয়ে কেন সারেন্ডার করতাম? ওই বন্দুকটা কোথায় যেটা দিয়ে তুমি তোমার স্বামীকে গুলি করেছিলে? ওই গুলি করার পর গানটা আমার হাত থেকে ছিটকে গেছিল। এদিকেই কোথাও আছে হয়তো। না লাশ আছে, না বন্দুক, না রক্তের ছিটে ফোঁটা। আর তুমি নিজে আমাদের কাছে এসেছিলে এটাই বলার জন্য যে তুমি তোমার স্বামীকে খুন করেছো। স্বামীকে হত্যার মতো জঘন্য অপরাধ করেছে, আমার তো ফাঁসি হওয়া উচিত স্যার। কিন্তু খুনটা প্রমাণ হবে কি করে রাধিকা? লাশ কোথায়? ওই ফুলদানিটা কোথায়? ওই যে ওখানে এখানে। এটাও কি তুমি ঠিক জায়গায় রেখে দিয়েছো? না, আমি রাখিনি এটা। এটা নিশ্চয়ই ওই লোকটার কাছে যেই এই রুমটাকে পরিষ্কার করেছে। সে যেই হোক, সে তোমাকে খুনের হাত থেকে বাঁচাতে চাইছে। লাশটা গুম করে দিয়েছে, রক্ত মুছে দিয়েছে, বন্দুকটা সরিয়ে দিয়েছে, ফুলদানিটা ঠিক জায়গায় রেখে দিয়েছে। কে কে করতে পারে এসব? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরকম কে করতে পারে? কে সেই লোক? আমি সত্যি কিছু রাধিকা দেবী, আপনাদের দুজন ছাড়া আর কে কে জানে যে আপনারা এই ফার্ম হাউসেই ছিলেন? আমি ছাড়া আর কেউ নয়। বেশিরভাগ লোক তো এটাই জানেন না যে আমাদের এরকম একটা ফার্ম হাউস আছে। ঠিক আছে, বাড়িটা ভালো করে তল্লাশি করো, হয়তো ওর স্বামীর লাশ কোথাও পাওয়া যাবে। জলের শব্দ ওপর থেকে আসছে। এবার সেই লোক নয় তো যেই সব? সেই হবে। আপনারা? তুমি? হ্যাঁ, ইনি কে? ও হর্ষ, রাকেশের বিজনেস পার্টনার। আপনি এখানে কি করছেন? আমি তো প্রতি রবিবার এখানে আসি। এই বাংলোর ডুপ্লিকেট চাবিও রয়েছে আমার কাছে। আর আপনি এবার এখানে এসেছেন রাকেশের লাশটা গুম করার জন্য। রাকেশের লাশ? কি বলছে এরা? হ্যাঁ, রাকেশ মারা গেছে। বেনে, তুমি ভেতরে গিয়ে দেখো তো কিছু পাও কিনা। দেখুন, আপনারা ওখানে কিচ্ছু পাবেন না। মিথ্যে কথা বলো না। লাশটা নিচেই পড়েছিল, উপরে ওঠার সময় তুমি দেখতে পাওনি? রাধিকা, আমি সত্যি বলছি, ওখানে কিচ্ছু ছিল না। বরং আমি তো রাকেশকে বারবার ফোনও করছিলাম, কিন্তু ওর ফোনটা সুইচ অফ বলছিল। স্যার, ভেতরে কিচ্ছু নেই। দেখলেন? ভেতরে কিছু পাওয়া যায়নি তো বাইরে নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যালো, ডক্টর সালুকে। মিস্টার হর্ষ, আপনি বলুন এখানে এলেন কি করে? স্যার, আমি নিজের গাড়িতে এসেছিলাম। আর গাড়িটা কোথায় আপনার? স্যার, গাড়ি তো ড্রাইভার ফেরত নিয়ে গেছে। কেননা আমি ভেবেছিলাম যে আমি রাকেশের সাথে কালকে অফিসে চলে যাব। রাকেশের গাড়ি করে চলে যাবেন? আরে, রাকেশের গাড়ি এখানে নেই। কি? কি? গাড়ি নেই? সেটা কি করে হতে পারে? অদ্ভুত ব্যাপার স্যার। যখন আমি এই ফার্ম হাউস থেকে আপনাদের কাছে যাওয়ার জন্য বেরোলাম, তখন তো রাকেশের গাড়িটা এখানেই ছিল। হঠাৎ করে কোথায় গেল? স্যার, আমার তো মনে হচ্ছে যে যেই ব্যক্তি রাকেশের লাশটাকে লুকিয়েছে সেই প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে আর রাকেশের গাড়িটাও চুরি করেছে। যেই এই কাজটা করে থাকুক তার খোঁজ আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। হ্যাঁ অভিজিৎ, আরে ডক্টর সালুকে, আসুন আসুন স্যার, ওয়েলকাম। চলো। অভিজিৎ, তুমি এপ্রিল ফুলের ব্যবস্থাটা যদি 2 সপ্তাহ আগে করো না, তোমাকে যথেষ্ট মূল্য দিতে হবে। ডক্টর সালুকে, আমি ডিউটি আর মজা এক করি না কখনো। ও বলছে ওর স্বামীকেও এখানেই গুলি করেছিল, এই জায়গাতে। এখানে? এখানে তো কিচ্ছু নেই। 1 মিনিট, এখনই জানা যাবে। এখানে তো রক্তের চিহ্ন, তার মানে এখানে খুন হয়েছে। এবার তো আপনি বিশ্বাস করবেন স্যার, আমি যা বলেছি সত্যি বলেছি। আপনি গুলি কোন হাত দিয়ে চালিয়েছিলেন? ডান হাত দিয়ে না বাঁ হাত দিয়ে? আগে ওই 2 হাত দিয়ে। না না, ট্রিগারটা কোন হাত দিয়ে টিপেছিলেন? ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে। 1 মিনিট, দেখি আপনার ডান হাতটা দেখি। ইনি সত্যি বলছেন অভিজিৎ। এই দেখো, এর ডান হাতের ওপরে গান পাউডারের ট্রেসেস দেখা যাচ্ছে। কটা গুলি করেছিলে তুমি রাকেশকে? আগে ওই একটা। আর গুলি কোথায় লেগেছিল ওর? এখানে। কাঁধের পাশে। ওখানে গুলি লাগলে কখনো কেউ মারা যায় না। স্যার, এরকম ব্যাপার নয় তো যে রাকেশ মরেইনি আর নিজে থাকতে উঠেই গাড়ি চালিয়ে কোনো হসপিটালে চলে গেছে, অথবা অন্য কেউ ওকে নিয়ে চলে গেছে? আমার তো সেটাই মনে হচ্ছে স্যার। যেই এসব করেছে রাধিকাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্য নিয়েই করেছে। সে হয়তো ভেবেছিল রাধিকা খুন করে পালিয়ে যাবে।
কিন্তু সে এটা বুঝতেও পারেনি যে রাধিকা নিজে আমাদের কাছে চলে যাবে নিজের অপরাধ স্বীকার করার জন্য। রাকেশের গাড়ির নাম্বারটা কি ছিল? আগে LTX 8191P, সাদা রঙের ব্যাক্সটার কার। সাদা রঙের ব্যাক্সটার কার। এখান থেকে শহর পর্যন্ত যে কটা চেকপোস্ট আছে খোঁজ নাও এই গাড়ির ব্যাপারে, আর আশেপাশের হসপিটালগুলো চেক করো। স্যার, সব হাসপাতাল দেখলাম কিন্তু রাকেশের খোঁজ কোথাও পেলাম না। কোনো ব্যাপার না, রাকেশের গাড়িটা পাওয়া গেছে। এখান থেকে আমরা শুরু করব। এই দেখো, গাড়িটার পেছনের সিটে কত রক্ত। তার মানে কেউ রাকেশকে পেছনের সিটে বসিয়ে নিয়ে এসেছে। একটা কথা তো একদম ঠিক স্যার, এই রাকেশের সঙ্গে অন্য কোনো লোক নিশ্চয়ই ছিল। গাড়িটা এখানে আছে, তার মানে আশেপাশেই কোথাও আছে। চেক করা যাক। ওদিকটা ঝিল আছে, ওদিকটা দেখা যাক। স্যার, এই দেখুন, টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। যদি রাকেশকে এখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়ে থাকে, তার মানে এটা একটাই দাঁড়ায় যে ও খুব খারাপভাবে আহত ছিল, অথবা কিন্তু স্যার এখানে কোনো মানুষের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে না। টেনে নিয়ে যাওয়ার চিহ্ন আছে, কিন্তু পায়ের কোনো চিহ্ন নেই দেখছি। এই পলিথিনটা তোলো তো। পলিথিনটার নিচে মাটি লেগে আছে। এই দেখুন স্যার, আর একটা প্লাস্টিকের প্যাকেট। আমার মনে হচ্ছে স্যার এই দুটো প্লাস্টিকের প্যাকেটই খুনি তার নিজের পায়ে পড়েছিল, যাতে পায়ের কোনো রকম ছাপ না পড়ে। বাহ ফ্রেডি বাহ, অনেক দিন পর একজন বুদ্ধিমানের মতো কথা বললে তুমি। থ্যাংক ইউ স্যার। এদিকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, আর সামনে ঝিল। স্যার এই রাকেশ এই ঝিলে হতে পারে। ডুবুরিদের ডাকো, চেক করে দেখা যাক। পুরো ঝিলটা দেখো। হ্যাঁ, ওই ওই মাঝখানটা দেখো, মাঝখানটায়। কি হয়েছে? হ্যাঁ, আরে স্যার, এই সিআইডি ডিউটি করতে কখন যে রাত শেষ হয়ে যায় আর কখন যে দিন শুরু হয়ে যায় আমি বুঝতেই পারি না। একটা কাজ করো, 2-3 দিনের ছুটি নিয়ে পিকনিক করে এসো। আমি এসিপি স্যারকে বলে দিচ্ছি। আরে না স্যার, উনি তো আমাকে তাহলে সারা জীবনের জন্য ছুটিতেই পাঠিয়ে দেবেন। তাহলে ডিউটি করো, ডিউটি। ইয়েস স্যার। স্যার এখানে লাশ আছে। লাশ বের করো, নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে এসো। দেখি। সাবধানে সাবধানে। রাখো এখানে, সাবধানে। থ্যাংক ইউ, আপনারা এবার যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এটাই তো রাকেশ। আর এইখানটায় গুলিটার চিহ্ন আছে দেখছি। স্যার হ্যাঁ, এই দেখুন, ওনার মুঠোয় একটা পেন্ডেন্ট ছিল। পেন্ডেন্ট? এবার এই পেন্ডেন্টই আমাদের রাকেশের খুনির কাছে নিয়ে যাবে। কি? রাকেশের মৃত্যু গুলি লাগার কারণে হয়নি? না, রাকেশের মৃত্যু রাধিকার গুলি চালানোর কারণে হয়নি। তো তাহলে কি কারণে রাকেশের মৃত্যু হয়েছে? জল। রাকেশের মৃত্যু জলে ডোবার কারণে হয়েছে। বস, আমি রাকেশের ফুসফুসের মধ্যে জল পেয়েছি। তার মানে সালুকে তুমি বলতে চাইছো যে একে পুকুরের জলে ডোবানোর আগে বেঁচে ছিল? নিঃসন্দেহে বেঁচে ছিল।
কিন্তু আমি তো ভাবছিলাম রাধিকা একে খুন করেছে আর তারপর অন্য কেউ একে জলে ডুবিয়ে মেরেছে। বস, রাধিকার চালানো গুলিটা রাকেশের হাড় থেকে দূরে লেগেছে এইখানে। আর যদি গুলিটা এখানে লাগে তাহলে মৃত্যু হবে না। তার মানে খুনি রাধিকা নয়, অন্য কেউ একজন, যে রাধিকার বাংলো থেকে বেরোনোর পর ওখানে এসেছিল আর সেই এই রাকেশকে মেরে গেছিল। হ্যাঁ, কারণ গাড়ির স্টিয়ারিং এও আমরা রাধিকার আঙুলের ছাপ পাইনি। দয়া, এত ভারী লাশটাকে পুকুর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া কোনো মহিলা একা করতে পারে না। তাছাড়া রাকেশের মুঠোতে পেন্ডেন্ট পাওয়া গেছে। ওই পেন্ডেন্টটা কার হতে পারে? এই প্রশ্নের উত্তর রাধিকাই দিতে পারে। রাধিকা। কি? রাকেশের মৃত্যু আমার গুলিতে হয়নি স্যার? কে করতে পারে এটা স্যার? সেটাই তো আমাদের খোঁজ নিতে হবে, যে কে করেছে এই কাজটা। এই পেন্ডেন্টটা চেনো এটাকে? এই পেন্ডেন্টটা তো শিলার। শিলা? কে শিলা? শিলা রাকেশের ছোট বোন। কিন্তু এই পেন্ডেন্টটা আপনি কোথা থেকে পেলেন? রাকেশের লাশের হাতের মুঠোয়। রাকেশের লাশের মুঠো থেকে? কিন্তু শিলা রাকেশের লাশের কাছে কি করছিল? আগে ও যমুনানগরে থাকে, কিন্তু এই সময় ওকে বাড়িতে পাবেন না। সেটা তুমি কিভাবে জানলে? কোথায় গিয়েছে? কারণ ওর বন্ধুদের সাথে 9th Heaven রিসর্টে গেছে পিকনিক করতে। কি ভাগ্য ভালো বলুন তো যারা পিকনিক করতে যায়। আমি তো 2 বছর হয়ে গেল কোনো পিকনিকেই যাইনি। আমার বউ তো বলে বলে ফেড আপ হয়ে গেল যে আমি ওকে কোথাও নিয়ে যাই না। কিন্তু আমি বা কি করবো বলুন তো? কন্ট্রোল করো ফেডি, বেশ। 9 হেভেন রিসোর্ট। শিলার ফটো দাও আমাদের। মাই গড, কত লজ্জাজনক দৃশ্য এটা। এরা আবার কারা? যে বয়সে এই ছেলেমেয়েরা তাদের জীবন গড়ে তোলার কথা, সেই বয়সে এরা ড্রাগস নিয়ে নিজেদের জীবন ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে। অ্যারেস্ট করবো স্যার এদের? না সচিন, এখন একদম অ্যারেস্ট করবে না। এরা যেন বুঝতে না পারে যে আমরা কারা। দেখো তো একটু চারদিকে ভালো করে দেখো, দেখো শিলাকে দেখা যায় কিনা। স্যার, শিলাকে তো কোথাও দেখা যাচ্ছে না। কারা আপনারা? প্রশ্ন এটা না যে আমরা কে, প্রশ্ন এটা যে তুমি এই মেয়েটাকে দেখেছো কোথাও? চিনতে পারলে একে? আর যদি আমি উত্তর না দিই তাহলে? তাহলে বাকি লোকজন তো জেলে যাবেই, কিন্তু তোমার জেলে খুব ভালো দেখাশোনা করা হবে। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। না 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 ম্যাডাম, আমি কিছু করিনি। আমাকে গ্রেপ্তার করবেন না প্লিজ। এই মেয়েটা কোথায়? তাড়াতাড়ি বলো। এক্ষুনি এখানে ছিল, এখন জানি না কোথায় চলে গেছে। এই রিসোর্টেই আছে? হ্যাঁ হ্যাঁ, এই রিসর্টেই আছে। ওর রুমটা দেখাও তাড়াতাড়ি। চলুন। কোথায় আছে? আসুন স্যার, এইদিকে। এই যে স্যার, 109। শিলা ম্যাডাম, শিলা ম্যাডাম দরজা খুলুন। শিলা ম্যাডাম দরজা খুলুন। স্যার মনে হচ্ছে ঘুমাচ্ছে। এইরকম নেশা করার পরে লোক ঘন্টার পর ঘন্টা কিচ্ছু করতে পারে না। ডুপ্লিকেট চাবি আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, রবির কাছে থাকবে হয়তো, ও রুম সার্ভিস করে। ডাকো ওকে তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, আপনারা এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আর কোনো চালাকি না? হ্যাঁ না স্যার। রবি, শিগগির শোন। দেখ, 109 নম্বরটা তোকে এক্ষুনি খুলতে হবে, ঠিক আছে? কিন্তু এই রুমে তো শিলা ম্যাডাম আছে। না না, তাড়াতাড়ি করো। কোনো প্রশ্ন করিস না, তাড়াতাড়ি দরজা খুল। মাই গড, নিচে নামাও ওকে। স্যার, এই তো মরে গেছে। শরীরটা সেরকম ঠান্ডা হয়নি, মনে হচ্ছে মৃত্যুটা একটু আগে হয়েছে। স্যার, কিন্তু শিলা ম্যাডাম আত্মহত্যা কেন করবেন? পার্টিতে এত নেশা করার পরেও ওনাকে খুবই খুশি লাগছিল। নেশা করে যারা আনন্দ করে না, ওটা আসল আনন্দ নয়,
সত্যিকারের আর নেশার আনন্দের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সচিন, পার্টি বন্ধ করো। স্যার চলো। শ্রেয়া, এই রুমটাকে খুব ভালো করে চেক করতে হবে। দেখো কোনো সুইসাইড নোট বা কিছু পাও কিনা। বন্দুক? একটা গুলি কম আছে, আর এরকমই একটা গুলি দিয়ে রাকেশকে খুন করা হয়, এই ক্যালিবারের গুলি দিয়ে। আবার এটা হয়নি তো যে রাকেশকে খুন এই বন্দুকটা দিয়ে করা হয়েছে? স্যার হ্যাঁ, স্যার এক মিনিট। স্যার এই ভাঙা ল্যাপটপটা পাওয়া গেল। ভেঙে যাওয়া ল্যাপটপ? সে একটা কাজ করো, এই ল্যাপটপটাকে খুব ভালো করে রিপেয়ার করাও। নিশ্চয়ই কোনো না কোনো সূত্র আমরা এর থেকে পাবো, এমন একটা সূত্র যা থেকে আমরা এই কেসটা সলভ করতে পারবো। স্যার হ্যাঁ, এখন ওই ল্যাপটপটা একদম ঠিক আছে। সচিন দেখো তো একটু। স্যার আপনি যেতে পারেন, থ্যাঙ্কস। স্যার এই ল্যাপটপের মধ্যে একটা ভিডিও আছে যেটা কিনা শিলার মৃত্যুর সময়ের। দেখি একটু। স্যার এই শিলা তো খুব ঘাবড়ে আছে দেখছি। হ্যাঁ, ও ঘাবড়ে গেছে তো মনে হচ্ছে, কিন্তু ড্রাগসের নেশার জন্য। ড্রাগসের নেশা করেছে। ব্যাস, আমি এই কষ্ট নিয়ে আর কিছুতেই বাঁচতে পারবো না। খুন করেছি আমি, মেরে ফেলেছি ওকে। ভীতু ছিল আমার দাদা, ওকে বাঁচানোর বদলে ওকে আমি জলের মধ্যে ডুবিয়ে মেরেছি। এই রক্তাক্ত হাত না আমাকে ঘুমোতে দেয়, না আমাকে জেগে থাকতে দেয়। এরকম জীবনের থেকে তো অনেক ভালো যে আমি মরে যাই। প্রথমে ওর দাদাকে খুন করেছে, আর অনুতপ্ত যখন হয়েছে তখন আত্মহত্যা করেছে। কিন্তু স্যার শিলা ওর দাদাকে কেন মারতে যাবে? শিলা ওর দাদাকে কেন খুন করলো তার উত্তর তো রাধিকাই দিতে পারে। আপনারা? হ্যাঁ, আমরা রাকেশের খুনির খবর পেয়েছি, তাই ভাবলাম তোমাকে এসে জানিয়ে দিই। রাকেশের খুনিকে খুঁজে পাওয়া গেছে? কে সেই খুনি? ওর বোন শিলা। কি? শিলা? শিলা ও দাদাকে কেন মারবে? সেটাই তো আমরা জানতে চাই। এমন কোন বিষ ঢুকেছিল শিলার মাথার মধ্যে যে ওর দাদার বিরুদ্ধে যে এমন বড় পদক্ষেপ নিতে হলো? আমি কিছু বুঝতে পারছি না। আর এমনটা হলে আপনারা তো ওকে জিজ্ঞাসা করতে পারেন যে ও এটা কেন করেছে। যদি শিলাকে জিজ্ঞাসা করতে পারতাম তাহলে আপনার কাছে আসতাম না। মানে? দেখুন, শিলার মৃত্যু হয়েছে, সে আত্মহত্যা করেছে। কি? শিলা সুইসাইড করেছে? এটা আপনারা কি বলছেন? শিলার ল্যাপটপ আমরা পেয়েছি, ওটার মধ্যে ওর তৈরি একটা ভিডিও আছে যেটাতে ও নিজে বলেছে যে আমি আত্মহত্যা করতে চলেছি আর রাকেশকে খুন ওই করেছে। স্যার, স্যার শিলার কিন্তু ড্রাগ অ্যাডিকশন ছিল। নেশার ঘরে হয়তো এটা ওটা বলে ফেলেছে। ও এটা করতে পারে না স্যার। হতে পারে, কিন্তু একটা কথা বলো রাধিকা, যে শিলা আর রাকেশের মধ্যে কোনো কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল? কোনো ঝগড়া হয়েছিল? স্যার ছোটখাটো ঝগড়া তো ভাই বোনের মধ্যে চলতেই থাকে। রাকেশ শিলার এই ড্রাগ অ্যাডিকশনটা একদম ভালো চোখে দেখতো না, অনেকবার বারণ করেছিল, দু একবার তো হাতও উঠিয়েছিল স্যার। স্যার এরকম ছোট একটা ঘটনার জন্য ও এরকম করবে এটা আমি কখনো ভাবিনি স্যার। শিলা প্রায়ই তোমাদের আরেকটা বাংলোতে যাতায়াত করতো? হ্যাঁ স্যার, বেশিরভাগই তো রাকেশের সঙ্গে দেখা করতে আসতো। যখন রাকেশের মৃত্যু হয় তখনও শিলা ওই বাংলোতে এসেছিল, তাই না? না স্যার, ওই দিন তো আসেনি। কিন্তু আমরা সম্পূর্ণ নিশ্চিত যে ওই দিনও ও ওখানে এসেছিল। তার মানে? মানে এটাই রাধিকা, রাকেশের ওপর গুলি চালানোর পরে যখন তুমি আমাদের কাছে এসেছিলে তখন শিলা ওখানে ওই বাংলোতে পৌঁছেছিল, আর ও রাকেশকে খুন করে দিয়েছে বাথরুমে জলে ডুবিয়ে। কিন্তু আমার মনে হয় ওর সাথে অন্য কেউও ছিল। স্যার তাহলে কি বিকি কিছু করেছে?
বিকি? বিকি কে? স্যার বিকি আর শিলা একে অন্যকে খুব ভালোবাসতো, কিন্তু বিকি একটা ভালো ছেলে নয় স্যার। ওরও শিলার মতো ড্রাগ অ্যাডিকশন ছিল স্যার। থাকে কোথায় ওই বিকি? আমি আর রাকেশ একবার বিকির সঙ্গে দেখা করতে গেছিলাম, ওকে বোঝাতে যেন ও শিলার থেকে দূরে থাকে। বিকি কোথায় থাকে? P75 বসন্ত মার্গ, বিদ্যাচক। P75 বসন্ত মার্গ, বিদ্যাচক। বিকি? মিউজিকের আওয়াজ আসছে এখান থেকে, মনে হচ্ছে পার্টি চলছে। স্যার এটা মনে হচ্ছে ওই ড্রাগসেরই পার্টি। একটু অপেক্ষা করা যায় না? হ্যাঁ, কে তোমরা? এতবার বেল বাজাচ্ছ কেন? তুমি বিকি তো? চলো ভেতরে, চলো। কে তোমরা? সবাইকে অ্যারেস্ট করো, সবাইকে। চলো চলো, এদিকে এসো, তুমিও এসো, চলো চলো চলো, কামান। বলো, শিলার সঙ্গে হাত মিলিয়ে রাকেশকে তুমি খুন করেছো? কেন খুন করেছো রাকেশকে? আমি কাউকে খুন করিনি স্যার, আর কাউকে কেনই বা খুন করতে যাব? 13 তারিখ রাতে তুমি কোথায় ছিলে? মিউজিক জাংশন ডিস্কোতে। আমি ওখানে মিউজিক বাজাই, ওখানকার ডিজে আমি। স্যার আপনার যদি বিশ্বাস না হয় ফোন করে দেখবেন, নাম্বার দেবো। চুপ! শিলা তোমার গার্লফ্রেন্ড ছিল তো? হ্যাঁ স্যার। 13 তারিখ রাতে শিলা রাকেশের বাংলোতে গিয়েছিল না? স্যার ও ওখানে গিয়েছিল, আর ও আমাকে বলেছিল যেখানে আপনারা রেড করেছিলেন। আচ্ছা, তাহলে তুমিই ছিলে ওখানে। তুমি শিলাকে জিজ্ঞেস করনি কেন গিয়েছিল ওই বাংলোতে? জিজ্ঞেস করেছিলাম স্যার। তারপরে কি বলেছিল? স্যার কিছু বলতেই পারেনি। ওই বাংলোর নাম শুনে ও ঘামতে শুরু করেছিল। আমি বুঝেই গিয়েছিলাম যে কিছু একটা গন্ডগোল করেছে ও। স্যার ও কিছুই বলতে পারেনি। এবার ঘাম তো আমি তোমার ঝরাবো। চল। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে? তোমার আন্দাজ একদম ঠিকঠাক ছিল বস। এই যে বন্দুকটা পেয়েছো না শিলার ঘর থেকে, গুলি এই বন্দুক থেকেই চালানো হয়েছে। গুলি এই গান থেকে চালানো হয়েছিল? হ্যাঁ বস। তাহলে রাকেশকে খুন শিলা করেছে? না স্যার, রাকেশকে পুকুরে শিলাও নিয়ে যায়নি, কারণ গাড়ি স্টিয়ারিং হুইলসে শিলারও আঙুলের ছাপ পাওয়া যায়নি। রাধিকাও করেনি, শিলাও করেনি, তাহলে রাকেশকে কে খুন করলো? তাহলে শিলা ওর নিজের ল্যাপটপে ভিডিওটা কেন বানালো যেখানে ও বলছে রাকেশকে খুন ওই করেছে আর ও আত্মহত্যা করতে চলেছে? কেন? বস তোমাকে আর একটা কথা বলছি, হ্যাঁ, শিলা আত্মহত্যা করেনি। কি? শিলা নিজে আত্মহত্যা করেনি? না, শিলাকে খুন করা হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ স্যার, শিলার রক্ত থেকে আমরা ভারী মাত্রায় ড্রাগস পেয়েছি, যার থেকে জানা যায় যখন ওকে ঝোলানো হয় ওর জ্ঞান ছিল না। তাই তো বস, শিলার গলার মধ্যে ছটফট করার বা টানা হেঁচড়ার কোনো চিহ্ন নেই, যেটা বেশিরভাগ গলায় দড়ি দেবার সময় হয়ে থাকে। হতে পারে স্যার এই শিলা আর রাকেশ দুজনের খুনি একজনই? হতে পারে, কিন্তু সে যেই হোক না কেন এই খুনি যে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, কখনো রাকেশের মৃত্যুকে সামনে নিয়ে আসছে আর কখনো শিলার মৃত্যুকে আত্মহত্যা প্রমাণ করতে চাইছে। কিন্তু সে কে? হর্ষ, রাকেশের বিজনেস পার্টনার, নাকি কে? কে হতে পারে? সচিন, ওই শিলার ভিডিওটা আবার দেখতে হবে ভালো করে। মনে হয় কোনো জিনিস আমাদের নজর এড়িয়ে গেছে, কোনো বিশেষ ব্যাপার। প্লে করো। স্যার, আমি এই কষ্ট নিয়ে আর কিছুতেই বাঁচতে পারবো না। খুন করেছি আমি। পজ করো। স্যার, দেখো সবাই মন দিয়ে দেখো, পেন্ডেন্টটা দেখো। কিছু দেখতে পাচ্ছ সচিন? হ্যাঁ স্যার, শিলার পেন্ডেন্টের আয়নাতে কারণ মুখ দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি। নিখিল, পেন্ডেন্টটা জুম করো, দেখি তো একবার কি জানতে পারি ওই লোকটার ব্যাপারে। মানে স্যার এটা কোনো অন্য চক্কর? ব্যাস, এরকম হয়নি তো যে এই লোকটা শিলাকে চাপ দিয়েছে ওই কথাগুলো বলার জন্য? স্যার এই লোকটা হ্যাট আর গগলও পরে আছে। হ্যাট আর গগলসও পড়েছে। তার মানে হলো সচিন, এই লোকটা নিশ্চয়ই তার নিজের পরিচয়কে লুকোনোর চেষ্টা করেছিল। তার মানে স্যার এর দাড়ি আর গোফটা নকল? হ্যাঁ ফেডরিক, নিশ্চয়ই। দাড়ি আর গোপ দুটোই নকল। একটা কাজ করে গিয়ে ওই 9 হেভেন রিসর্টে গিয়ে আবার দেখতে হবে। 9 হেভেন রিসর্ট।
স্যার এই ড্রাগের পার্টিটা রেড করার পর থেকে এই রিসোর্টটা একদম খালি খালি লাগছে স্যার। কিন্তু সচিন, এখানে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। আরে স্যার, আপনারা আবার এখানে? কিন্তু এখানে তো সবকিছু এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কেসটা এখনো শেষ হয়নি। এই ছবিটা মন দিয়ে দেখো, পেন্ডেন্টের আয়নায় যে লোকটার মুখ দেখা যাচ্ছে, একে চেনো তোমরা? আরে এই লোকটা তো এ তো আবার কি? চিনতে পারছো একে? যখন শিলার মৃত্যু হয়েছে তখন কি এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এ তো এসেছিল, কিন্তু স্যার রিসর্টে ছিল না, ও তো বাইরে থেকে এসেছিল কারোর সঙ্গে দেখা করার জন্য। কারোর সঙ্গে দেখা করতে? কার সঙ্গে? কার সঙ্গে দেখা করতে এসেছিল? ও কি শিলার সঙ্গে দেখা করতে এসেছিল? স্যার সেটা তো বলতে পারবো না, কিন্তু ও ওই দিকেই গেছিল যেদিকে শিলা ম্যাডামের কামরা ছিল, হয়তো ওনার সঙ্গে দেখা করতে এসেছিল। কতক্ষণ ছিল লোকটা এই রিসর্টে? খুব বেশিক্ষণ ছিল না ম্যাডাম, দুপুরে 1টার দিকে এসেছিল আর 2:15 দিকে বেরিয়ে গেছিল এখান থেকে। তার মানে 1-1.5 ঘন্টা ও এখানে ছিল। তাছাড়া কোনো অপরাধী অপরাধ করার পরে কেনই বা এখানে থাকবে? ও পালিয়ে যাবে। তুমি এখানকার সিকিউরিটি গার্ড তো? হ্যাঁ স্যার। এই লোকটা যে বাইরে থেকে এসেছে কিন্তু এই রিসর্টে এসেছিল দুপুরবেলা, এ কিভাবে এসেছিল? নিজের গাড়িতে এসেছিল নাকি অন্য কারোর সাথে অন্য কারোর গাড়িতে এসেছিল? ট্যাক্সিতে এসেছিলেন স্যার, ওই যে খুব বড় এয়ার কন্ডিশন ট্যাক্সি হয় না, হ্যাঁ ওতেই। মানে বলতে চাইছো পুল ক্যাব? হ্যাঁ স্যার, ওটাই। তুমি গাড়ির নাম্বারটা নোট করেছো? কিছু মনে আছে তোমার? স্যার নাম্বার তো মনে নেই, তবে ওটার উপর কিছু ইংরেজিতে লেখা ছিল স্যার। কি কি লেখা ছিল ইংরেজিতে বলো? ও স্যার আনটাইম বলে কিছু লেখা ছিল। আনটাইম। অন টাইম তো হয় না, অন টাইম কুল ক্যাব। অন টাইম কুল ক্যাব। হ্যাঁ স্যার ওটাই, আপনি একদম ঠিক বলেছেন। অন টাইম কুল ক্যাবস, অন টাইম কুল ক্যাবস। সচিন একটা কাজ করো, এই অন টাইম কুল ক্যাবসে খোঁজ নাও যে 2 দিন আগে দুপুর 1টার সময় কে এসেছিল ওদের ট্যাক্সি নিয়ে কুল ক্যাব থেকে। স্যার। হ্যাঁ। আরে দাঁড়ান স্যার, কোথায় যাচ্ছেন? কার সাথে দেখা করবেন? আমরা সিআইডি অফিসার। সিআইডি থেকে? ও আচ্ছা। এই লোকটাকে চেনো? না সাহেব, প্রথমবার দেখছি। একটু মন দিয়ে দেখো, হয়তো এই বিল্ডিং এই থাকে। না সাহেব, এই বিল্ডিং এ থাকা সকলকে আমি চিনি, এনাকে প্রথমবার দেখছি। হতে পারে এর গোপদারিটা নকল। এনার যদি দাড়ি গোপ না থাকতো তাহলে হয়তো বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, শ্রেয়া তুমি একটু এই ফটোটা থেকে গোপদারিটা সরিয়ে দেখাও তো। এবার দেখুন। না না সাহেব, ঠিক বুঝতে পারছি না। না শ্রেয়া, ওর হ্যাট আর গগলসটা সরিয়ে দেখাও তো। এবার? আরে এনাকে তো একদম অশোক বাবুর মতো দেখতে। অশোক বাবু? এর সাথেই তো দেখা করবো আমরা। কোথায় থাকেন? সাহেব ইনি তো 603 নম্বরে থাকেন। এখন আছেন? না সাহেব, এখন উনি নেই, 15 মিনিট আগে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে? কোথায় গেছে? জানি না স্যার কোথায় গেছেন, কিন্তু খুব তাড়াতাড়িতে ছিলেন, এদিক দিয়ে বেরিয়ে গেছেন। কিভাবে গেছে? হেঁটে গেছে, গাড়িতে গেছে না? সাহেব ওই অন টাইমের ট্যাক্সি আছে না, ওতে গেছেন। অন টাইম ট্যাক্সিতে ও গেছে? হ্যাঁ সাহেব। অন টাইম ট্যাক্সির ওখানে ফোন করে জেনে নাও এবার অশোক গেছে কোথায়। চলো লেটস গো। থ্যাংক ইউ। নমস্কার স্যার। আরে ভাই তাড়াতাড়ি চালা। হ্যাঁ সাহেব। হ্যাঁ, আমি ওই অশোকেরই কথা বলছি যে রুক্মিণী অ্যাপার্টমেন্টে থাকে। ও ট্যাক্সি নিয়ে কোন দিকে গেছে? জ্যোতি রোডের দিকে। ওই ট্যাক্সির নাম্বারটা আমাকে দিতে পারেন একটু? হ্যাঁ বলুন। 1019034556। ওকে, থ্যাংক ইউ। সচিন, জ্যোতিনগর রোডের দিকে চলো। আর শ্রেয়া, ট্যাক্সিওয়ালাকে ফোন করো, আমার সাথে কথা বলাও। স্যার ওকে ফোনে পাচ্ছি না। আবার চেষ্টা করো। স্যার পেয়ে গেছি। হ্যালো, আমার কথা মন দিয়ে শোনো। আমি যা যা প্রশ্ন করব তার উত্তর শুধু হ্যাঁ বা না দিয়ে বলবে, বুঝেছো? আর কিছু নয়। কিন্তু আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে বলছি। এবার এটা বলো, তোমার ট্যাক্সিতে কোনো প্যাসেঞ্জার বসে আছে তো? হ্যাঁ। ওকে তুমি জ্যোতিনগর রোডের দিকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ।
আর একটা কথা মন দিয়ে শোনো, যেই তোমার ট্যাক্সি বিদ্যুৎ নগর টেলিফোন এক্সচেঞ্জের সামনে পৌঁছবে, ওখানে তোমার গাড়ি খারাপ হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে গাড়ি দাঁড় করাবে রোডের সাইডে, ঠিক আছে? হ্যাঁ। ব্যাস, আমরা ওখানে পৌঁছে যাব 10 মিনিটের ভেতরে। হ্যাঁ। গুড। আরে তুই কত কথা বলবি, তাড়াতাড়ি চল না, বলছি আমার দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি স্যার, যাচ্ছি। ওই তো ট্যাক্সি, কিন্তু ড্রাইভার বাইরে দাঁড়িয়ে কেন? প্যাসেঞ্জার অশোক কোথায় গেল? স্যার ও তো চলে গেছে। চলে গেছে মানে? তুমি আটকাওনি? স্যার আমি বলেছিলাম যে 5 মিনিট লাগবে গাড়িটা ঠিক হতে। হঠাৎই ওনার মোবাইলে কার একজনের ফোন এলো আর উনি আরেকটা ট্যাক্সি ধরে চলে গেলেন। অন্য ট্যাক্সি ধরে চলে গেছে? ফোন এসেছিল ওর? হ্যাঁ স্যার। তুমি কি জানতে পেরেছো যে ও কোথায় যাচ্ছে? স্যার উনি ট্যাক্সি ড্রাইভারকে বলছিলেন ক্রান্তিনগর এলাকায় যেতে। ক্রান্তিনগর? তুমি ট্যাক্সির নাম্বারটা নোট করেছো? হ্যাঁ স্যার, করেছি তো, এই নিন। গুড। স্যার অভিজিৎকে এক্ষুনি ইনফর্ম করো, এই অশোক আমাদের হাত থেকে যেন পালাতে না পারে। এই জায়গাটা তো খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ স্যার, এটা তো সেই জায়গাটাই যেই জায়গায় রাকেশের বাংলোটা আছে। সামনে বাঁদিকে ওর বাংলো আসলো বলে। ওই যে ট্যাক্সিটা দাঁড়িয়ে। শোনো, এই যে এখন যাত্রী নিয়ে এসেছিল সে কোথায়? উনি তো এইমাত্র ভেতরে গেলেন। ভেতরে গেছে? হ্যাঁ। ওকে, ভেতরে আছে। রাকেশের বাড়িতে অশোক? এসব কি করছো তুমি? তুমি আমাকে খুন করতে চাইছো? এখানে তো লড়াই ঝগড়া হচ্ছে। তুমি আমাকে মারতে চাইছো? এটা সরাব। বন্দুক নিচে। আপনারা এখানে? খুব শখ ছিল তোমাদের সিআইডির সাথে খেলা খেলার, তাই না? বাকি খেলাটা এবার খেলবে জেলে। অশোক আমার আগের হাজবেন্ড। আমাদের বিয়েটা কখনোই ভালোভাবে টেকেনি। ও কিছু রোজগার করতো না, আর আমার পুরো স্যালারিটা জুয়া খেলে নেশা করে উড়িয়ে দিত। আর এই জন্য তুমি অশোকের কাছে ডিভোর্স নিয়েছো আর রাকেশকে বিয়ে করেছো, তাই তো? না, ডিভোর্স ও চেয়েছিল, আমি ডিভোর্সের পেপারে সিগনেচার করিনি। আর তারই সুযোগ নিয়ে ও প্রতি মুহূর্তে আমাকে ব্ল্যাকমেল করত যে আমি যদি প্রতি মাসে ওকে টাকা না দিই তাহলে ও রাকেশকে সবকিছু বলে দেবে। কিন্তু রাকেশ রাধিকার নামে কিছুই লিখে দেয়নি, সমস্ত টাকা আর সম্পত্তি ওর নামই ছিল। তাই তোমরা দুজন মিলে একটা প্ল্যান বানালে, রাকেশকে মারবার প্ল্যান। হ্যাঁ, আমি রাকেশের সঙ্গে খুব একটা হ্যাপি ছিলাম না, সেই জন্য আমি ভাবলাম যে রাকেশের টাকাটা পেলে অশোকের থেকেও নিষ্কৃতি পেয়ে যাব আর আমি আমার নিজের জীবনটা নিজের মতো শুরু করতে পারবো। বাহ বাহ। আর তুমি পৌঁছে গেলে ক্রান্তিনগর রাকেশের বাংলোতে রাকেশকে মারবার জন্য। আমার তোমার উপরে রাগ হচ্ছে না, রাগ তো আমার নিজের উপরে হচ্ছে। কেননা জীবনে প্রথমবার মানুষ চিনতে আমি এত বড় ভুল করে ফেললাম। কিন্তু এখন তো সত্যিটা জেনে গেছো না, তোমার আগে আমার সাথে অশোকের বিয়ে হয়েছিল আর এখনো অশোক আর আমার ডিভোর্স হয়নি। হ্যাঁ, এই জন্যই আজকের পর থেকে আমার সম্পত্তির উপর তোমার কোনো রকম অধিকার থাকবে না, না অন্য কোনো কিছুতে। আর আজকের পর তোমার আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, বুঝতে পেরেছো? ঠিকই বলেছো তুমি, আজকের পর থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, কারণ সম্পর্ক হয় জীবিত লোকেদের মধ্যে, মৃতদের সাথে নয়। কি বলতে চাইছো কি তুমি? এসব কি করছো কি তুমি? টাকার জন্য তুমি এত নিচে নামতে পারো, এ তো কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি। সত্যিটা সবসময় স্বপ্নের থেকে বেশি কঠিন হয়। রাধিকা, গুলি চলে যাবে কিন্তু। দাদা, বৌদি বন্ধু, বৌদি এটা তুমি কি করলে? কেন তুমি গুলি চালালে? শিলা, আমি রাকেশকে মারতে চাইনি, কিন্তু তুমি তো তোমার দাদাকে চেনো, ছোটখাটো ব্যাপার নিয়েও আমার উপর রাগারাগি করে। নিজেকে বাঁচাতে কি
আমি গুলি চালিয়ে ফেলেছি। এরকম করে কি করে তুমি গুলি চালালে? শিলা প্লিজ, শিলা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। যদি আমি রাকেশকে না গুলি করতাম তো তো আমাকে মেরে ফেলতো। তুমি চিন্তা করো না, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। শিলা দাদা কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না হ্যালো? তোমার। অ্যাম্বুলেন্স, হ্যাঁ ক্রান্তিনগরে চলে আসুন, বাংলো নাম্বার 35। কিচ্ছু হবে না দাদা। শিলা ওঠো, তোমার দাদার কিচ্ছু হবে না, ওকে? কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও, কারণ যদি তুমি এখান থেকে না যাও আর অ্যাম্বুলেন্সের লোকেরা যদি তোমাকে এই অবস্থায় দেখে, এরকম নেশাকর অবস্থায় দেখে, তাহলে ওরা তোমাকে জেলে ভরে দেবে। তুমি যাও এখান থেকে প্লিজ, আমি কিছুতেই জেলে যাব না, ওখানে আমি ড্রাগস পাবো না। সেই জন্যই তো আমি তোমাকে বলছি যে তুমি যাও, এখান থেকে যাও, তুমি এখন পালাও এখান থেকে, যাও এখান থেকে। দাদা কি হবে? ওর কিচ্ছু হবে না, আমি সব সামনে নেবো, তুমি যাও, পালাও। এটা কি করলে তুমি? ওকে যেতে কেন দিলে? তাহলে কি করতাম? একটা জায়গায় দুজনকে মেরে ফেলতাম। তাতে কি যায় আসে? একজনের জায়গায় দুজন খুন হতো। ও যদি সিআইডির কাছে পৌঁছে যায় তো? ও সিআইডির কাছে যাওয়ার আগে আমি নিজেই সিআইডির কাছে চলে যাব। আমি ভেবেছিলাম যে আমি সব দোষ হর্ষের ওপর চাপিয়ে দেব, কিন্তু শিলা ওখানে পৌঁছে গিয়ে আমার সাজানো খেলাটা নষ্ট করে দিল। এই জন্য তোমরা আরেকটা প্ল্যান বানালে। অশোককে পাঠিয়ে দিলে রাকেশকে জলে ডুবিয়ে দেওয়ার জন্য, আর তুমি চলে আসলে সিআইডির কাছে, কারণ তুমি জানতে সিআইডি খোঁজ খবর নিয়ে নেবে যে রাকেশের মৃত্যু গুলি লাগার কারণে নয়, জলে ডোবার কারণে হয়েছে, আর বেচারি শিলা ফেঁসে যাবে। কিন্তু আফসোস, সত্যিটা সামনে চলেই এলো। রাকেশকে খুন করার পরে আমি ওর হাতে শিলার পেন্ডেন্টটা রেখে দিই, যাতে আপনাদের এটা বিশ্বাস হয় যে রাকেশকে খুন ওর নিজের বোনই করেছে। যখন সমস্ত প্রমাণ শিলার বিরুদ্ধেই যাচ্ছিল, তাহলে তোমার শিলাকে মারার এত প্রয়োজন হলো কেন? দেখো, তুমি যা বলেছিলে আমি করে দিয়েছি, এখন প্লিজ গুলি চালিও না। সাবাস, এবার তুমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছ। তুমি কি করে যে মৃত্যুর কোলে ঢলে পড়বে তুমি নিজেও জানো না। আমি তো এটাই চেয়েছিলাম যে শিলা মনে যাওয়ার পরে সমস্ত টাকা যেন রাধিকা পায়, আর রাধিকার থেকে আমি পাবো। আর বেশি টাকার স্বপ্ন দেখা কি কোনো অন্যায় বলুন? বেশি টাকা পয়সা চাওয়াটা অন্যায় নয়, কিন্তু টাকা কামানোর রাস্তাটা যেন ভুল না হয়, বুঝতে পেরেছো? আর যখন তোমার প্ল্যানটা কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি ভাবলে যে অশোককেও তুমি মেরে ফেলবে। হ্যাঁ, আমি জানতাম যে টাকার লোভে ও ঠিক আমাকে একদিন মেরে ফেলবে, তাই ও আমাকে মেরে ফেলার আগেই আমি ওকে মারতে চেয়েছিলাম। কিন্তু অশোককে মারার আগেই আমরা তোমাকে ধরে ফেললাম। লোভ, অর্থের লোভ আছে না, এই অর্থের লোভে মানুষ শয়তান তৈরি হয়। এবার জেলে পচে মরো দুজনেই, ফাঁসি না হওয়া পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.